তো প্রোটিওমিক্স ব্যাপারটা হচ্ছে, আমরা যদি বায়োইনফরমেটিক্সের বিষয়ে আসি, তাহলে বায়োইনফরমেটিক্সের খুব শুরুর দিকে, অর্থাৎ বায়োইনফরমেটিক্সের যাত্রাটা শুরু হয়েছিল প্রোটিন বা প্রোটিওমিক্স দিয়ে, নট জেনোমিক্স। কিন্তু বায়োইনফরমেটিক্সের সবচেয়ে কঠিনতম বা সবচেয়ে ডিফিকাল্ট কমপ্লিকেটেড সেক্টর হচ্ছে প্রোটিওমিক্স। কারণ এইখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এবং অনেকগুলো টার্ম কাজ করে, যেই কারণে এই সেকশনটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। এবং যদিও সবার শুরুতে বায়োইনফরমেটিক্সের যাত্রার সবার শুরুতে প্রোটিওমিক্স দিয়ে শুরু হয়, কিন্তু জেনোমিক্স বা জিন স্টাডি বা জিনোম স্টাডি অনেক দূর আগায় গেছে প্রোটিওমিক্সের তুলনায়। অলমোস্ট 90 to 95% জেনোমিক ডেটা রিভিল্ড। সো এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেই রিভিল্ড ডেটাগুলো, যেগুলো অলরেডি সিকোয়েন্সড হয়ে গেছে, সেগুলো নিয়ে এখন ফার্দার অ্যানালাইসিস, ডিপ অ্যানালাইসিস চলতেছে। প্রোটিওমিক্সের ক্ষেত্রে 50%ও কমপ্লিটেড এখনো হয় নাই, মানে খুবই কম, খুবই কম কাজ হয়েছে। কাজ হয়েছে কম না, অ্যাকচুয়ালি কাজ অনেক হয়েছে, কিন্তু সেই কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়েছে খুবই কম। কাজ শুরু হয়েছে, কাজগুলো হচ্ছে, কিন্তু পুরোপুরি হয়েছে খুবই কম। তো আমি যদি একটু আপনাদের ধারণা দেই, তাহলে হচ্ছে এই বছর দুয়েক আগেও প্রোটিন স্ট্রাকচার বা ক্রিস্টাল স্ট্রাকচার শুধুমাত্র কয়েকটা মেথড ইউজ করেই আমরা আমরা পাইতাম। সেটা হচ্ছে এক্স রে ক্রিস্টালোগ্রাফি, দেন ক্রাই ইলেকট্রন মাইক্রোস্কোপি অ্যান্ড এনএমআর। কিন্তু এই বছর দুয়েকও না, অ্যাকচুয়ালি বছর দুয়েক আগের যাত্রাটা শুরু হয় এবং গত বছরে এটা হচ্ছে পাবলিকলি রিভিলড হয়। সেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটেশনাল স্ট্রাকচার বা কম্পিউটেশনাল মডেলিং, যেটা পুরোপুরি সায়েন্টিফিক কমিউনিটিতে এখন অ্যাপ্রুভড। এবং এর পেছনে দুইটা দুইটা কমিউনিটি, দুইটা সফটওয়্যার খুবই খুবই পরিমাণে আহ, মানে এই এই যে কম্পিউটেশনাল মডেলিং বা কম্পিউটার ইউজ করে, কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করে প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন, এই জিনিসটা করার পিছনে বা এই জিনিসটা হওয়ার পিছনে দুইটা কমিউনিটি বা দুইটা সফটওয়্যার দায়ী বা একটা বড় রোল প্লে করছে। একটা হচ্ছে আলফাফোল্ড, আর একটা হচ্ছে রোজেট্টা। তো দুইটা খুবই পাওয়ারফুল সফটওয়্যার, খুবই পাওয়ারফুল স্ক্রিপ্ট, এবং এই পাওয়ারফুল স্ক্রিপ্টের কারণে প্রোটিন ফোল্ডিং এই সবগুলো টার্ম যেগুলো আমি বলতেছি, এগুলো সবগুলো আমি আস্তে আস্তে বেসিক ব্যাপারটা আমি বুঝাবো। সো এই প্রোটিন ফোল্ডিংটা রিভিলড হয়, এর আগে ছিল না। এর আগে প্রোটিন ফোল্ডিং ন্যাচারালি একটা প্রোটিন নের ফোল্ডিং বা এই ব্যাপারটা, এই ফেনোমেনাটা হচ্ছে একমাত্র ক্রিস্টালোগ্রাফি, এক্স রে ক্রিস্টালোগ্রাফি, ক্রাই ইলেকট্রন মাইক্রোস্কোপি খুবই দামি একটা, খুবই ব্যয়বহুল একটা প্রসেস। পুরো ওয়ার্ল্ডে বোধহয় 5 থেকে 6টা ল্যাবে এর এই এই জিনিসটা অ্যাভেলেবল আছে। আর হচ্ছে এনএমআর, যেগুলো ছোট ছোট বা স্মল মলিকুলার ক্ষেত্রে হয়, এই কয়েকটা মাধ্যমে এই কাজটা হতো। সো আমরা খুবই একেবারে শুরুর দিকে, একেবারে বেসিক থেকে শুরু করি। আমি জাস্ট হচ্ছে প্রোটিওমিক্সের একটা ওভারঅল একটা আইডিয়া দিলাম। এবং ইন ফিউচার জেনোমিক্সের তো ওই যে বললাম সব ডেটা রিভিল হয়ে গেছে অলরেডি। এখন প্রোটিওমিক্সের ডেটা রিভিল হওয়াটা বাকি, বা প্রোটিনের ডেটাগুলো রিভিল হওয়া বাকি। এখানে অনেক কাজের সুযোগ আছে। সো আর আমি নিজে এতটা প্যাশনেটলি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি কারণ আমি নিজে প্রোটিওমিক্সে নিয়ে কাজ করি। মানে আমার বায়োইনফরমেটিক্সের সবচেয়ে পছন্দের জায়গা এবং আমার কাজ করার জায়গা হচ্ছে প্রোটিওমিক্স। জেনোমিক্স আমার অ্যাকচুয়ালি আমি মোটামুটি কাজ করি, কিন্তু আমার ওই রকম পছন্দের জায়গা না। সো প্রোটিওমিক্স হচ্ছে আমার খুব পছন্দের জায়গা। কেন পছন্দের সেটাও আপনাদের জানাবো আস্তে আস্তে, যখন আমি আরেকটু ডিপে যাব। তো এই
প্রোটিওমিক্সের আপনাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করি, আপনারা গুগল করলেই দেখতে পারবেন। বেশ 3 থেকে 4 মাস আগে ফেসবুক, আমরা ফেসবুক বা গুগল বলতে তো হচ্ছে খুবই স্পেসিফিক জিনিস বুঝছি, যে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া, গুগল মানে সার্চ ইঞ্জিন, বাট ওরা কিন্তু এই বায়োলজিক্যাল রিসার্চেও কিন্তু অনেক বড় ইনভেস্টার, এবং ওরা কিন্তু এই বিষয়ে কাজ করে। তো 3-4 মাস আগে ফেসবুক হচ্ছে একটা কাজ করে, সেটা হচ্ছে প্রোটিন ফোল্ডিং নিয়ে, এবং ওরা 3-4 মাস আগে, অ্যাকচুয়ালি না, ওরা অলমোস্ট 3 থেকে 4 বছর ধরে এটা নিয়ে কাজ করতেছে। 3 থেকে 4 মাস আগে ওরা বিষয়টা রিভিল করে একটা পেপারের মাধ্যমে। ফেসবুক একটা বায়োলজিক্যাল প্রোটিন নিয়ে ওরা হচ্ছে গবেষণা করতেছিল গত 3 থেকে 4 বছর ধরে, এবং ওরা সাকসেসফুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রোটিন ফোল্ডিংটা রিভিল করতে মানে সফল হয়। দেখেন এই জিন সেকশনের ঠিক ডান পাশে আছে প্রোটিন সেকশন। এখন প্রোটিন সেকশনের এই XA21-এর দেখেন এখানে 5টা সেকশন আছে: কনজার্ভ ডোমেইন, আইডেন্টিক্যাল প্রোটিন গ্রুপস, প্রোটিন, প্রোটিন ফ্যামিলি মডেল অ্যান্ড স্ট্রাকচার। সো এখানে আমাদের এই যে প্রোটিন সেকশনটা বেশি জরুরি, আর একটা হচ্ছে স্ট্রাকচার সেকশন। এখন XA21-এর অ্যাকচুয়ালি কোনো স্ট্রাকচার নাই। XA21-এর সর্বপ্রথম স্ট্রাকচার যেটা কম্পিউটেশনাল মডেল করা, সেটা হচ্ছে আমরাই করছিলাম, এবং আমার মানে যেই পাবলিকেশনটা সেখানে মানে সেখানকার যে অথরগুলোর মধ্যে আমি একজন। সো অ্যাকচুয়ালি ওই ক্রিস্টালোগ্রাফি অর ক্রাই ইলেকট্রন মাইক্রোস্কোপি এই টাইপের, অর্থাৎ ডিরেক্ট ওরাইজা স্যাটাইভা থেকে ডিরেক্ট রিটাইভ করা কোনো স্ট্রাকচার XA21-এর নাই। তাহলে এই 3টে স্ট্রাকচার কিসের? এই 3টে স্ট্রাকচার হচ্ছে XA21-এর যে নেইবারিং প্রোটিনগুলো থাকে, অর্থাৎ প্রতিটা প্রোটিনের বেশ কিছু নেইবারিং প্রোটিন থাকে যাদের সাথে তারা ওই প্রোটিনটা একটা বন্ড ফর্ম করে, এবং বন্ড ফর্ম করে তারা একটা কমপ্লেক্স তৈরি করে। একটা কমপ্লেক্স বলতে একটা বন্ধন তৈরি করে, এবং সেই বন্ডিংটা, সেই কমপ্লেক্সটা তখন একসাথে একটা স্পেসিফিক কাজ করে, একটা স্পেসিফিক এক্সপ্রেশনে সহযোগিতা করে, এবং সেটাই হয় হচ্ছে ওই প্রোটিনের ওয়ে অফ এক্সপ্রেশন বা এক্সপ্রেশন লেভেল।